নমস্কার, আমি রূপসী হালদার। আজকে পড়ছি ভালোবাসার সীমানা পেরিয়ে। লিখনিত রয়েছেন প্রিয়স্মিতা তেহবিজ রায়। পর্ব 18। ইনায়া বিরক্ত হয়ে করিডোরে অনবরত বাইচারি করছে আর দাঁড় দিয়ে নখ কাটছে। কখন থেকে অপেক্ষা করছে সে, কিন্তু কাঙ্ক্ষিত ব্যক্তির এখনো দেখা মেলেনি। এত ধৈর্যের পরীক্ষা দেওয়া তার মোটেও পছন্দ না, তবে সে অপেক্ষা করছে। ভীষণ রাগ হচ্ছে তার নীল চোখের সাদা বিড়ালটার ওপর। সে ফুঁসতে ফুঁসতে মনে মনে বলল, ঢং। অন্য সময় রসগোল্লা রসগোল্লা বলে মুখে ফেনা তুলে ফেলে, আর এখন আমি 3 ঘন্টা ওনার বাড়িতে এসে বসে আছি শুধু ওনাকে একটু দেখবো বলে। আর মহাশয়ের কোনো পাত্তাই নেই। আমি যে এসেছি সেই খবরটাও হয়তো উনি রাখেন না। যেমন বোনটা তার ছেঁড়া, কথার আর কোনো কাজের মিল নেই, তেমন ভাইটা তো আরও বেশি তার ছেঁড়া। বলতে বলতে আবার করিডোরে ওই মাথা রেখে ও মাথা পর্যন্ত কয়েকবার পাক খেল। না, আর সহ্য করা যাচ্ছে না। সে আগে বুঝতে বুঝতে আল্লাহকে বলল, হে মাবুদ, দিলেন যখন একটা ভালো ব্যাটাই দিতে পারতেন। এমন মিনিটে মিনিটে রং পাল্টানো ব্যাটা না দিলেও হতো। এই ব্যাটাকে ভালোবেসে আমার জীবন তেনা তেনা হয়ে গেছে। তার যখন আমাকে দেখতে ইচ্ছে হয় তখন সে কোনো মূল্যে তার দেখতেই হবে। দরকার হলে বাড়ি থেকে তুলে এনে দেখবে, তবু দেখবে। আর আমার যখন দেখতে ইচ্ছে হয় তখন তার হদিশই পাওয়া যায় না। তার বাড়ি এসে আসলেও তার দেখা পাওয়া যায় না। আল্লাহ, এই অন্যায়ের বিচার দিলাম তোমার কাছে। প্রীতম পাশের দেওয়ালে হেলান দিয়ে হাত দুটো আড়মোড়াভাবে বুকে গুজে কপালে ভাঁজ ফেলে ভ্রু কুচকে তাকিয়ে আছে ইনায়ার দিকে। কি আশ্চর্য, সে যে এতটা জালিম এটা সে নিজেই জানতো না। তার যে এত খুঁত আছে সেটা যে নিজেই জানতো না। কে জানি বলেছিল, বউ জ্ঞান দিতে এসো না, কারণ সে নিজেই মস্ত বিশ্ববিদ্যালয়। তোমার ভুল টুটির চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার মতো ক্ষমতা রাখে সে। প্রীতম সেই ব্যক্তির প্রশংসা করে বলল, কে বলেছিল জানি না, তবে একদম সঠিক বলেছিল। ইনায়ের কথাগুলো শুনে শুনে প্রীতম বেশ মজাই পাচ্ছিল। সে ঠোঁট কামড়ে হাসলো। সে মেয়েটা তার সামান্য লজ্জায় চোখ তুলে তাকাতে পর্যন্ত পারে না। সে মেয়েটা তাকে দেখতে তার বাড়ি চলে এসেছে। ইন্টারেস্টিং। প্রীতম এবার ইনায়ের মাথা থেকে পা পর্যন্ত স্ক্যান করে আবার ভ্রু কুঁচকালো। ইনায়া এখনও প্রীতমকে লক্ষ্যই করেনি। প্রীতম ধীরে ধীরে পা এগিয়ে গিয়ে কোনো রকম সতর্কতা ছাড়াই আচমকা ইনায়াকে খাতে তুলে নিল। প্রীতমের কুলসটি উদ্ধারে ব্যস্ত থাকা ইনায়া হঠাৎ নিজেকে শূন্যে দেখে লাফিয়ে চিৎকার দিতেই প্রীতম ধমক দিয়ে বলল, চুপ, একদম শব্দ করবো না রসগোল্লা, নাহলে এক্ষুনি এখানেই তোমাকে কামড়ে খেয়ে ফেলবো। আই সয়ার। কোনো বাধা নিষেধ মানব না। ইনায়া দেখল সে সেই কাঙ্ক্ষিত প্রতীক্ষিত পুরুষটির খাতে, কিন্তু এগুলো কি বলল লোকটা? ঠান্ডা গলায় এমন নির্লজ্জ মার্কা হুমকি শুনে ইনায়ের কলিজা ছলাৎ করে উঠল। বিক্ষোভের জ্বরে প্রাণ পাখিটা ছড়ফড়িয়ে উঠল। সে হাত দুটো নিয়ে নিজের মুখ চেপে ধরল। এই নির্লজ্জ পুরুষকে বিশ্বাস নেই, যা বলবে তা সে করেও দেখাতে পারে। কারণ পূর্বে প্রীতমের এমন লাগাম ছাড়া হুমকি ইনায়া গায়ে মাখত না। বিধায় এই নির্লজ্জ পুরুষ তার সকল বাণীর বাস্তবায়ন করে প্রমাণ করে দেখিয়েছিল যে সে তার বোনের মতো নয়, যা বলে তাই করে। তাই এই ভুল সে আর ভুলেও করবে না। প্রীতম তাকে কাঁধে করে নিয়ে গিয়ে নিজের ঘরের দরজা বন্ধ করে দিল। ইনায়ের ভেতরটা ভয়ে আর লজ্জে সিটিয়ে গেল। তবে এই ভয়ে খারাপ কিছু আশঙ্কা নয়। এই ভয় তার একান্ত ব্যক্তিগত পুরুষের লাগাম ছাড়া কথা আর লজ্জা লাগাম ছাড়া কাজের। তবে প্রীতমকে সে অগাধ বিশ্বাস করে, ভালোবাসে, সম্মান করে। সে জানে প্রীতম তার সাথে কখনোই খারাপ কিছু করবে না, করতে পারে না, কারণ প্রীতম তাকে তার থেকেও বেশি ভালোবাসে। কিন্তু এই লোকের লাগাম ছাড়া কথাবার্তা ইনার রুহ অবধি কাঁপিয়ে তুলতে পারে। প্রীতম থেকে কাঁধ থেকে নামিয়ে বিছানায় বসিয়ে দিল। তারপর পাশের ড্রয়ার খুলে বড় একটা চকলেটের বক্স ইনায়ের হাতে ধরিয়ে দিয়ে রাগে রেগে গলায় বলল, কি ব্যাপার, দিন দিন এমন শুকিয়ে শুটকি মাছ হয়ে যাচ্ছে কেন? আমার হবু বউ কি তোমার খেতে দেয় না নাকি? হবু শ্বশুর নাকি ওজন কমানোর ভূতটা আমার মাথায় চেপে বসেছে? কোনটা? ইনায়া একটু ভয় পেয়ে গেল। প্রীতমের দিকে চোরা চোখে তাকালো, যার মানে একটু কম খায়, বেশি মোটা হয়ে যাচ্ছি তো। ইনায়ার মনের কথা বুঝতে পেরে প্রীতম আবারও রেগে গেল। ইনায়াকে টেনে হিঁচড়ে নিজের কোলে বসিয়ে ফুলো ফুলো গালে দুটো চুমু খেলো। ইনায়া আহমকের মতো বসে আছে। সে জানতো চুমু খাওয়ার জন্য রোমান্টিক মুড লাগে, প্রেমের অনুভূতি লাগে, তবে কেউ যে রাগে গেলেও চুমু খায় এটা সে সামনের মানুষকে না দেখলে বুঝতে পারতো না। সত্যি হয়তো শিকদাররা অন্য মাটিতে তৈরি, তাদের মন বোঝা বড়ই দায়। প্রীতম ইনায়ের অবাক হওয়াতে দুই পাশে পাত্র দিল না। সে অপর গালেও আরেকটা কষে চুমু খেলো।
অতঃপর তেজি গলায় ধমক দিয়ে বলল, এই মেয়ে, তোমাকে না এসব ডায়েট ফাইট বালছাল করতে বারণ করেছি। এমন বাজখাই চিৎকার শুনে ইনায়া চমকে উঠেছে। নরম কণ্ঠে বলল, হুম। প্রীতম রাগী গলায় আবারও ধমক দিয়ে উঠল। কোলে বসে কেঁপে উঠল ইনায়া। প্রীতম রাগী গলায় বলল, কোথায় বসে আছো এখন? ইনায়া ধমক খেয়ে হালকা ভয় পেল, কাঁপা কাঁপা গলায় বলল, তো তোমার কোলে। প্রীতম গম্ভীর পুরুষালী কণ্ঠে বলল, তুমি আমার বউ হবা, তোমাকে আমি কোলে নেব। আমার যদি তোমাকে কোলে নিতে সুবিধা না হয় তাহলে তোমার কিসের অসুবিধা? তুমি যে আমার এত নাদুস নুদু রসগোল্লা সাইজ ছোট করে এনেছো, এটাকে ছোট করার জন্য উপরে পড়ে লেগেছো, সেটা কেন? এনা এই কথা শুনে রসগোল্লার মতো চোখ করে প্রীতমের সমুদ্র নীল চোখের দিকে তাকালো। মনে মনে বলল, এই লোকটা কি বলে? রসগোল্লার সাইজ হঠাৎ কিছু একটা মনে আসতেই সে নিজের দিকে তাকালো। সাথে সাথে চোখ খুলে কুঁচকিয়ে মনে মনে বলল, ছি, নির্লজ্জ লোক। প্রীতম এনার মুখের অভিব্যক্তি দেখে আবার ধমক দিয়ে বলল, কিসব উল্টাপাল্টা ভাবছো? এনে অবাক হয়ে ভাবলো, মনের কথা শুনে ফেললো নাকি? প্রীতমের ঠোঁট হঠাৎ করেই বাঁকা হাসি ফুটে উঠল। সে ঠোঁট কামড়ে হাসলো। এনায় কারো গভীরভাবে কাছে টেনে নিল। তারপর মুখটা এনার গলার কাছে নিয়ে গিয়ে অদ্ভুত রকম মাদের কণ্ঠে ফিসফিস করে বলল, শোনো রসগোল্লা, তুমি আমার কাছে সবচেয়ে প্রিয়, সবার থেকে প্রিয় রসগোল্লা। তাই সেটার এক্সট্রা যত্ন তোমাকে নিতে হবে। আমার রসগোল্লা আমি তোমাকে শুকাতে দেব না, আমার আদর দিয়ে সবসময় ফুলিয়ে রাখবো। তাই শুকিয়ে আমার সব ইন্টারেস্টে পানি ঢালার মতলব করবে না। আর হ্যাঁ, তুমি যেটা ভাবছিলে ওটাও। এতক্ষণ লজ্জায় পেলেও শেষের কথাটা শুনে ইনা ভীষণ খেলো। লজ্জায় মাথা নিচু করে নিল। সে প্রীতমের দিকে লজ্জায় তাকাতে পারছে না। মনে মনে প্রীতমকে আবারও নির্লজ্জ বলে উপাধি দিল। প্রীতম আবারও আদর মাখা কণ্ঠে বলল, শোনো রসগোল্লা, এত রোগা বউ আমার পছন্দ না। রোগা বউ হবে একটু গোলুমলু, বউয়ের গালগুলো ফোলা ফোলা হবে, বউ তুলোর মতো নরম হবে, তবে না আদর করতে ভালো লাগবে। জড়িয়ে ধরলে বউ ফিল মনে হবে, কি সুন্দর লাগবে। জড়িয়ে ধরলে বউ একটা ফিল পাবো। আর তাছাড়া এখন যদি তুমি খেয়ে দিয়ে গায়ে বল না বাড়াও, তাহলে ভবিষ্যতে এই প্রতীক শিকদার প্রীতমকে কীভাবে সামলাবে? তাই আর 1 গ্রামও যদি বউয়ের ওজন কমে, তাহলে আই সয়ার তোমাকে পুরোটা গিলে ফেলবো। আই নো, ইউ নো না আমার রসগোল্লা কতটা ফেভারিট। এই না প্রীতমের মুখে এতবার বউ ডাক শুনে লজ্জে মিশিয়ে গেল। গাল ছাড়িয়ে পড়ল রক্তিম লালিমা। তড়িৎ গতিতে সে মুখ লাগালো প্রীতমের বুকে। এই লোকটাকে সবসময় এমনই করে, বেহায়া লোক। প্রীতম হালকা হেসে ইনায়ার চুলে ভালোবাসার পরশ শিখিয়ে দিল। এই আদরের মেয়েটাকে কেন যেন তাকে এত আকর্ষণীয় করে তোলে, বুঝতে পারে না সে। এই প্রতীক শিকদার প্রীতমের কোনো দুর্বলতা নেই, কোথাও সে আটকায় না। তবে কেন এই মেয়েটার প্রতি তার চরম আসক্তি? হ্যাঁ, এই মেয়েটাই ওর দুর্বলতা, ওর প্রাণ এখানে আটকে গেছে। সে ভালোবেসে ফেলেছে বড্ড বেশি। নরম দেহটাকে প্রীতম আরেকটু নিজের সঙ্গে মিশিয়ে নিয়ে পরম সুখে নিঃশ্বাস ফেলল। শুদ্ধর আজ 2টো অপারেশন করার কথা থাকলেও সে একটা করেছে, আর একটা তার এক কলিগ করেছে। স্পেশাল টিমের হাতে তুলে দিয়েছিল সে। শুদ্ধের আগের মতো দিন রাত ধরে এখন আর অপারেশন করতে পারে না, কারণ তার বাঁ হাতের ব্যথাটা পুরোপুরি সারেনি। মাঝে মাঝে ভীষণ যন্ত্রণা হয়, বেশি নাড়াচাড়া করলেও কষ্ট হয়। এখনও ভালোভাবে শুকায়নি জায়গাটা। সিঁড়ি বেয়ে 2য় তলায় গেল শুদ্ধ। নিজের ঘরে না গিয়ে পা বাড়ল প্রিয়তার ঘরের দিকে। দরজার সামনে গিয়ে আলতো করে হাত ছোঁয়া দিয়ে পুরোপুরি খুলে গেল দরজাটা। মনে মনে হাসলো সে। কোনোরকম দ্বিধাশঙ্কা ছাড়াই নক না করে প্রিয়তার ঘরে ঢুকে পড়ল। ঘরে ঢুকতেই তার দৃষ্টি পরিবর্তন হলো। তার চোখের কোথাও কোনায় মুগ্ধতা জমা হলো। এই ঘরে তার আগে কখনো আসা হয়নি। শুধু এই ঘরে কেন, শিকদার বাড়ি কোথাও সে প্রয়োজন ছাড়া যায় না। ভালোভাবে ঘরটার চোখ বোলায়। ঘরটা বেশ বড়, গোছানো পরিপাটি। দেখে বোঝা যায় ঘরের মালিক বেশ রুচিশীল। এমন নয় যে শুদ্ধর ঘর গোছানো না বা পরিপাটি নয়, কিন্তু প্রিয়তার ঘরে একটা অন্যরকম ব্যাপার আছে। এটা অন্যরকম মিষ্টি সুঘ্রাণ আছে যা শুদ্ধের ঘরে নেই। শুধু দেখলো ঘরের উত্তর দিকে দেওয়ালে বড় একটা ফ্রেমে ছবি বাঁধানো। ছবিতে কালো শাড়ি পরিহিত নীল চোখের এক অপূর্ব সুন্দর মেয়ে। মেয়েটির বয়স আনুমানিক 16 কি 17 হবে। সে একটি সাদা বিড়াল কোলে তুলে চুমু খাচ্ছে। বিড়ালটা তার এক হাতে মেয়েটির গাল ছুঁয়ে দিয়েছে। শুদ্ধ হাসলো। ছবিটার কাছে গিয়ে তার আঙুল ছুঁয়ে দিল ছবিটার গাল আর ঠোঁটে। তারপর আবার চোখ ঘুরিয়ে চারপাশে তাকালো। দক্ষিণ দিকে বড় একটা ওয়ার্ড্রোব,
তার থেকে কিছুটা দূরে একটা বিশাল আয়না। আয়নাটা বেশ বড় আর এক্সট্রাট্রিক। সে ধীরে পায়ে আয়নাটার সামনে গিয়ে দাঁড়ালো। আয়নার নিচে ড্রেসিং টেবিলে সাজানো নানাবিধ প্রসাধনী। সেগুলোর নাম জানো তো দূরের কথা, আগে কখনো এগুলো দেখেছে বলে মনে পড়ে না শুদ্ধ। সে কয়েকটা তুলের নাম দেখলো, কি বিকট বিকট সব এক একটা নাম। শুদ্ধের কাছে মনে হলো এর থেকে নানাবিধ মেডিসিনের নাম হয়তো আরও সহজ হবে। সে সেগুলো যথাস্থানে রেখে পুনরায় আয়নাতে দৃষ্টি রাখলো। আয়নার দুই পাশে অসংখ্য কালো রঙের চিপকানো, যা প্রিয়তার কপালে প্রায় দেখা যায়। হাত দিয়ে সেগুলো ছুঁয়ে দেখলো শুদ্ধ। সেখানে থেকে কয়েকটা তুলে তার সফেদ শার্টের হাতায় চিপকে নিল। তারপর নিজের ব্যাগ থেকে মাঝারি আকারে একটা র্যাপিং করা বক্স সে প্রিয়তার ড্রেসিং টেবিলের ওপর রাখল। ঘরটার সুগন্ধ শুদ্ধকে মোহিত করছে। বেশ রুচিশীলভাবে সাজানো হয়েছে ঘরটা। ঘরের পর্দা থেকে শুরু করে বিছানা চাদর সব কিছুই সুনিপুণ। সে ঘরে গিয়ে প্রিয়তার বড় বেডের ওপরে স্ট্রেট হয়ে শুয়ে পড়লো। শুদ্ধের বুকের ভেতর এক অদ্ভুত শান্তি ছড়িয়ে পড়লো। প্রিয়তার বিছানার তোষক থেকে শুরু করে বেডশিট সব কিছু থেকেই তীব্র সুগন্ধ ভেসে আসছে, যা শুদ্ধের রক্ত সঞ্চালনের গতি বাড়িয়ে দিচ্ছে। ভেতরে কাঁপন ধরাচ্ছে, বুকের ভেতর ধরফর করছে। সে ফিসফিস করে বলল, উফ সুইটহার্ট, শুধু তুমি না, তোমার সব কিছুই বড্ড জ্বালাময়। তুমি যেটাতেই হাত দাও সেটাতেই মাদকতা ছড়িয়ে পড়ে। যে মদকে আমি আমার রুচিশীল শত্রু ভাবতাম, ভীষণভাবে আসক্ত আমি তোমার এই মাদকও আশ্রানে। এই বলে সে গভীর শ্বাস নিল। তাকে পাশে থাকা প্রিয়তার মাথার বালিশটা টেনে নিয়ে নিজের মাথার নিচে রাখলো। কি মনে হতেই উপর হয়ে শুয়ে পড়ল। বালিশে মুখ ডুবিয়ে দিল। সাথে সাথে প্রিয়তার চুলে সে তীব্র মাদকীয় সুবাস ঝড়ের গতিতে শুদ্ধ হৃদয়স্পন্দে প্রবেশ করলো। এইভাবে কয়েকবার নিঃশ্বাস নিতে মনে মনে একইভাবে এটা ওঠা, আর কত কিছু খুঁজবো তোমাকে সুইটহার্ট। আমারও তো ইচ্ছে হয় এসব থেকে নয়, সরাসরি তোমার থেকে তোমার মাদকীয় সুবাসটা মনপ্রাণ ভরে টেনে নিতে। আই অ্যাম ডেডলি অ্যাডিক্টেড টু ইউ মাই সুইটহার্ট। আমার তোমাকে চাই, আর সেটা আমি যে করেই হোক পেয়েই ছাড়বো। কিছু একটা ভেবে এসে ভ্রুকুচকে দ্রুত উঠে বসলো। কয়েক সেকেন্ড বালিশটার দিকে তাকিয়ে রইল। তারপর কোনো প্রতিক্রিয়া ছাড়াই বালিশটা হাতে তুলে নিয়ে সে উঠে দাঁড়ালো। বাইরে যেতে নিয়ে তার নজর আটকালো সিঙ্গেল সোফার ওপর। সেখানে পড়ে আছে একটা কালো রঙের ওড়না আর পিঙ্ক প্যাসেল্ট কালারের 3 পিস। শুদ্ধ এগিয়ে গিয়ে সেগুলো তুলে নিল। তারপর কোনো ধরনের প্রতিক্রিয়া ছাড়াই প্রিয়তার ঘর থেকে বেরিয়ে গেল। প্রিয়তা অজান্তেই তার ঘর থেকে চুরি হয়ে গেল অনেক কিছু। চিত্রা প্রেমের ঘরের বাইরে উকিঝুঁকি দিচ্ছে। আসলে এটা ঘর নয়, চতুর্থলা এক বিশাল অংশ জুড়ে প্রেমের ব্যক্তিগত আর্ট গ্যালারি। সেখানে প্রেম তার দিনের বেশিরভাগ সময় কাটায়। চিত্রা দরজার বাইরে দাঁড়িয়ে বুঝতে চেষ্টা করলো ভেতরে সত্যি প্রেম আছে কিনা। সে আরেকটু এগিয়ে গিয়ে ভালোভাবে কান বাঁধলো দরজায়, যদি কিছু শোনা যায় এই আশায়। কিন্তু সেগুলোতে বালি, ভেতর থেকে কোনো সারা শব্দ নেই। চিত্রা মনে মনে একটু দুঃখ প্রকাশ করলো। ভেতরে কি নেই, তবে সে মনে হয় আর একটু সাহস জুটলো। হালকা দরজার চাপ দিতেই দরজা খুলে গেল। এটা দেখে চিত্রা মনে মনে বেশ খুশিই হলো। সে দ্রুত বুকে ভেতরে প্রবেশ করলো। অষ্টদশীর হৃদয়ে প্রেমের প্রবল বাতাস বইছে। সে কতদিন থেকে কাতর হয়ে বসেছিল তার প্রেমের পুরুষকে এক নজর দেখার জন্য, কিন্তু কোনো অজুহাতেই তা পাচ্ছিল না। তবে আজ যখন তার বোন কুহু বলল যে তার বান্ধবী থিরা তাকে শিখদের বাড়িতে আসতে বলেছে, তখন এই সুযোগটা আর হাতছাড়া করেনি চিত্রা। প্রেমের ব্যক্তিগত আর্টগালিতে সে ধীর পায়ে প্রবেশ করলো। চারদিকে নজর ঘোরাতে দেখলো নানা ধরনের পেন্টিং ও স্কেচে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। রং তুলে এখানে ওখানে পড়ে আছে। কয়েকটি ক্যানভাস দিয়ে অর্ধসমাপ্ত চিত্র ফুটেছে। এটা প্রেমের একান্ত ব্যক্তিগত জগৎ। এখানে সে অন্যের হস্তক্ষেপ পছন্দ করে না, তাই তো দরজার বাইরে বড় বড় করে ঝুলিয়ে রেখেছে, অনুমতি ব্যতীত প্রবেশ নিষিদ্ধ। কিন্তু চিত্রা তো চিত্রাই, তার মনে এটা তার ভবিষ্যৎ বাচ্চার বাপের মানে তার নিজেরও। আর তাছাড়া চিত্রা ভীষণ কৌতূহলী মেয়ে, সে কোনো বিষয়ে তার কৌতূহল খুব বেশি। আর প্রশ্ন যখন তার একমাত্র ক্রাশ আহনাব শেখদার প্রেমকে ঘিরে, তখন তো সে সাথে বেপরোয়া। চিত্রা কিছুটা এগিয়ে যেতেই তার পদযুগল চমকে গেল, চোখ স্থির হয়ে গেল, মুখ হা হয়ে গেল। সে বিস্ময়ের চোখে তাকিয়ে আছে প্রেমের বাঁ পাশের দেওয়ালে, যেখানে একটা ছবির ফ্রেম ঝুলছে। চিত্রা ধীরে ধীরে এগিয়ে গেল সেই ছবিটার দিকে। এটা ওর সেই ছবিটা যেটা প্রেমিকে ছিল।
অথচ সে যখন ছবিটা চেয়েছিল তখন প্রেম সূর্য সাহেবটা জানিয়ে দিয়েছিল এটা সে এঁকেছে, মানে এটা তার। এটা যে চিত্রাকে কিছুতেই দিয়ে দেওয়া যাবে না, কোনোভাবে সে দিতে চায়নি। কিন্তু এই ছবিটা এত যত্ন করে প্রেম দেওয়ালে টাঙিয়ে রেখেছে, এটা তো চিত্রা ভাবতেও পারেনি। চিত্রা লক্ষ্য করলো ছবি নিচে টানা হাতে লেখা চিত্রাঙ্গনা। চিত্রা মুগ্ধ হয়ে সেই লেখার দিকে তাকিয়েছিল। হঠাৎ পিছন থেকে বজ্রকণ্ঠের ধমক ভেসে এলো, এই মেয়ে, তুমি অনুমতি ছাড়া এখানে ঢুকেছো কেন? পড়তে পারো না নাকি? প্রেমের এমন হুঙ্কার শুনে কেঁপে উঠল চিত্রা, ভয়ে লাফিয়ে উঠল। সাথে সাথে পাশ থেকে কয়েকটা রঙের কৌটো উল্টে মেঝেতে ছড়িয়ে গেল। ভয়ে ভয়ে সে পেছন ফিরে প্রেমের দিকে তাকালো। প্রেম আগুন চোখে ওর দিকে তাকিয়ে আছে। রাগে তার ফর্সা মুখটা লাল হয়ে গেছে। প্রেম তার দিকে তেড়ে এসে চিৎকার করে বলল, এই মেয়ে, অনুমতি ছাড়া কারো ঘরে প্রবেশ করতে হয় না, সেটা তুমি জানো না? প্রেমের এমন অপমানজনক ভাগ্যে চিত্রার মন ব্যথিত হলো। চোখের কোণায় পানি টলমল করছে। চিত্রার চোখে পানি দেখে প্রেমের ধক করে জ্বলে উঠল। সে রাগটা আচমকাই নিভে গিয়েছে। সে উত্তেজিত কণ্ঠে জিজ্ঞাসা করল, এই মেয়ে, কাঁদছো কেন? তোমাকে মেরেছি আমি? চিত্রা ভীষণ অভিমান হলো। সে মুখ ঘুরিয়ে বেরিয়ে গেল ঘর থেকে। প্রেম তা যাওয়ার পথে কিছুক্ষণ চেয়ে থেকে বলল, কেন আগুন নিয়ে খেলতে চাও মেয়ে? মনে আছে? মনেই রাখো, এটাই তোমার জন্য সুরক্ষিত উপযুক্ত স্থান চিত্রাঙ্গনা। বাস্তবে আসার আবদার করো না, আমি তোমাকে প্রশ্রয় দিতে পারবো না। এই শিকদার বংশে জন্ম নিলে ভালোবাসার অধিকার থাকে না। এই বংশে ভালোবাসা দগ্ধনীয় অপরাধ। যে ভুল আমার ভাই বোনরা না বুঝে করে ফেলেছে, আমি সে একল ভুল বুঝে শুনে করতে পারবো না। এই ভুলের কোনো ক্ষমা হয় না। এ বংশ জন্ম নিয়ে ভালোবাসাতে হবেই না। আর সেটা যদি লোক জানাজানি হয়ে যায়, ভালোবাসার মানুষকে চিরতরে হারাতে হয়। আর আমি সেটা সহ্য করতে পারবো না চিত্রাঙ্গনা। তাই মন গহীনের রানী, তুমি সেখানেই সুখে থাকো। প্রেমের প্রেয়সী হওয়ার স্বপ্ন দেখো না। জ্বলে যাবে মেয়ে, পুড়ে যাবে, সহ্য করতে পারবে না। বলে প্রেম পিছন ফিরে চিত্রার ছবির দিকে তাকালো। বিকেল 4টা। প্রিয়তা, পরিণীতা, পূর্ণতা, ইনায়া, চিত্রা, প্রেরণা, কুহু, তীরা, থরি সবাই মিলে পরিণীতার ঘরের বারান্দায় বসে আড্ডা দিচ্ছিল। পরিণীতার ঘর থেকে সামনের পদ্মপুকুরের কিছুটা অংশ সহ পূর্বের রাস্তাটা দেখা যায়। সেখানে প্রায় আবিদ এসে তাকে ফোন দিয়ে বলতো, ঘুম আসছে না অ্যাঞ্জেল? জানার কাছে এসো, তোমাকে দেখবো। সবাই বারান্দায় গোল হয়ে বসে আছে ঠিকই। কার সঙ্গে কোন পোশাকটা ভালো চাইবে, কার সঙ্গে কোন রঙটা ভালো মানাবে, কীভাবে চুল বাঁধবে, এরকম নানা ধরনের আলোচনা করছে। মেয়েদের যা কাজ আর কি। পূর্ণতা পরিণীতাকে ধমকাচ্ছে, ধমকে ধমকে স্বাভাবিক রাখছে। সবাই পোশাক পরিবর্তন নির্বাচন করছে। শুধু প্রিয়তা আর পরিণীতা এখনও ঠিক করতে পারেনি যে তারা ঠিক কী করবে, পড়বে আর কীভাবে বা সাজবে। পূর্ণতা জিজ্ঞেস করলো, আমরা কখন বেরোবো? থরি উত্তর দিল, মেজো দাদান বলে দিয়েছে 6টার পরে। প্রেরণা বলল, তাহলে চলো গিয়ে প্রস্তুতি শুরু করি। কিন্তু সবার এক্সপ্রেশন দেখে মনে হলো সে ভুল জায়গায় ভুল কথা বলে ফেলেছে। কয়েক মুহূর্তে ব্যবধানে সবাই একসঙ্গে হেসে উঠল। ইনায়া বলল, আপু, তুমি এক্ষুনি রেডি হবে? একটু বেশি তাড়াতাড়ি হয়ে গেল না? পূর্ণতা ইনায়াকে ধমক দিয়ে বলল, তুই চুপ কর, আসলে তো সবাই লাগবে। আপু, তুমি যাও। প্রেরণা বাঁকা হাসলো। আসলে কি তাড়াতাড়ি হয়ে গেছে? সে সময় দেখে বুঝলো মোটেই তাড়াতাড়ি হয়নি, বরং দেরি হয়ে গেছে। এক্ষুনি দিয়ে ফ্রেশ প্যাক লাগাতে হবে। সে তাড়াতাড়ি উঠে দাঁড়ালো। অন্যরা তখনও হাঁ করে তাকিয়ে আছে তারই দিকে। প্রেরণা সে সবই গুরুত্ব দিল না, দ্রুত পায়ে বেরিয়ে গেল পরিণীতা রুম থেকে। ইনায়া প্রিয়তার গায়ে হেলান দিয়ে ফিসফিস করে বলল, তোরা ভাই বোনগুলো এমন কেন রে? প্রিয়তা ভ্রু কুচকে বলল, আমরা কেমন? ইনায়া নাক মুখ কুচকে বলল, এই যে তুই একটা নিরামিষ, তোর ভাই একটা মস্ত আমিষ, আর তোর এক বোন ময়দা সুন্দরী, আরেক বোন সেলফি কুইন। আর কি চাই? বইন পরপর আবার লজ্জায় পাওয়ার নাটক করে বলল, শুধু তোর নয়, আমার শ্বশুরবাড়ির লোক। প্রিয়তা সন্দেহ সুরে বলল, সবাই নয় বুঝলি, কিন্তু আমার ভাই বোন কেমন আমিষ হলো? ইনায়া চমকে উঠল, কথা ঘুরিয়ে বলল, কিছু না। প্রিয়তা কেমন চোখে তাকালো, কিছু বলল না। আরও 1 ঘন্টা পর তাদের আড্ডার আসর ভঙ্গ হলো। প্রিয়তা নিজ ঘরে চলে গেল সাথে প্রস্তুতি হতে। ঘরে এসে বিছানার শরীর এড়িয়ে দিয়ে শুয়ে পড়ল। তার মোটে ইচ্ছে করছে না কোথাও যেতে, কিন্তু গার্লস গ্রুপ কি আর তাকে ছেড়ে যাবে? যেতে হবে তাকে। তাই কিছুক্ষণ গড়াগড়ি খেয়ে উঠে বসলো সে। তারপর অলস ভঙ্গিতে গিয়ে ওয়ার্ড্রোব খুলল। বিশ্বাস করুন আপুরা, এত বড় ওয়ার্ড্রোবের কোনো কোনায়
এক চিলতে জায়গাও খালি নেই। সব জায়গায় দামি দামি পোশাক, থ্রি পিস, গাউন, লং ড্রেস আর অন্যান্য সাজসজ্জার জিনিসপত্র ঠাসা। প্রিয়তা মাথায় হাত দিয়ে বসে পড়ল, মনে মনে বলল, এই জন্যই কোথাও যেতে ইচ্ছে করে না। একটা ভালো জামাও নেই, পরতে পারি না। অসহায় মুখে সে জামাগুলোর দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল, মনে মনে ভাবল, বড় আব্বুকে বলতে হবে কয়েকটা নতুন ড্রেস কিনে দিতে, কিন্তু এখন কি পরবো? সে উঠে দাঁড়িয়ে আবার জামাগুলো ঘাটাঘাটি করতে লাগলো। কিন্তু কিছুতেই মনের মতো কিছু পাচ্ছে না। হতাশ হয়ে পাশে ফিরে দাঁড়াতেই তার চোখ আটকে গেল ড্রেসিং টেবিলের ওপর। সাথে সাথেই চোখ সরু করে ফেলল। কৌতূহলী হয়ে এগিয়ে গেল সে সেদিকে। টেবিলের ওপরে একটা বড়সড় গিফটের বক্স পড়ে আছে। প্রিয়তা ভ্রু কুঁচকে মনে মনে ভাবল, এটা আবার কি? সে বক্সটা হাতে তুলে নিল। বক্সটা বেশ ভারী, সুন্দর সুন্দর দেখাচ্ছে। সে দেখল বক্সের ওপরের অংশে ছোট ছোট করে লেখা, দিস ইজ ফর ইউ প্রিয়তা। প্রিয়তা আরও অবাক হলো। বাক্সটা নেড়ে ছেড়ে দেখলো, বেশ বড়সড় বাক্স। প্রিয়তা সন্দেহহীন চোখে তাকিয়ে ভাবল, কিন্তু এটা কে রাখলো এখানে? সাথে সাথেই সন্দেহ মিলিয়ে গেল। সে ভাবল হয়তো প্রণয় ওর জন্য রেখেছে, কারণ আগেও প্রণয়কে প্রায় এমন ছোট বড় অনেক উপহার দিত। প্রিয়তার ভীষণ কৌতূহলী হচ্ছে ভেতরে কি আছে দেখার জন্য। সে আর কৌতূহল দমন করতে পারল না। বক্সটা নিয়ে বিছানায় গিয়ে বসলো। সে টেনে টুনে ওপরের র্যাপিং পেপারটা খুলে ফেলতেই ভেতর থেকে বের হলো একটা সুন্দর সাদা রঙের বক্স, যার চারপাশে টেপ দিয়ে আটকানো। প্রিয়তা কাছে নিয়ে একটা একটা করে সবগুলো টেপ কেটে ফেললো। আলতো হাতে বক্সটা খুলতেই প্রিয়তার মুখ হা হয়ে গেল। বিস্ময়ে চোখ বড় বড় হয়ে গেল। সে বিস্ময়ে চোখ বড় বড় করে তাকিয়ে রইল। বক্সের ভেতর থেকে বের হলো একটা সুন্দর অপূর্ব ডিজাইনের সাদা রঙের পাকিস্তানি থ্রি পিস। প্রিয়তা তো অবাক। তারপর আরেকটা পাতলা নীল রঙের বক্স বের করলো। প্রিয়তা ভাবল, এটা দেখে তো মনে হচ্ছে জুয়েলারি বক্স। প্রিয়তা আগ্রহ নিয়ে সেটা খুলতে আবারও বিস্ময় হলো। একটা সুন্দর চিকন চেইন, যেটাতে পি লেটারের ডায়মন্ডের পেন্ডেন্ট ঝুলছে। প্রিয়তা বক্সটা পাশে রেখে আরও কিছু আছে কিনা দেখতে লাগলো। সেখান থেকে আবারও সাদা কাগজে মোড়ানো কিছু একটা বের হলো। প্রিয়তা সেটার উপর থেকে কাজল সরাতেই ভীষণ খুশি হলো। প্রিয়তা দেখলো ড্রেসের সাথে ম্যাচিং বড় এক ডজন সাদা চুড়ির বক্স, সাথে এক পাতা কালো টিপ ও ছোট্ট একটা চিরকুটে চোখ পড়লো। প্রিয়তা আগ্রহ নিয়ে কাগজটা ভাঁজ করে দেখলো। তাতে লেখা, এগুলো তোমার জন্য সুইট হার্ট। প্রিয়তার মুখের হাসি মিলিয়ে গেল। বুঝতে পারলো এগুলো প্রণয় দেয়নি, অন্য কেউ দিয়েছে। প্রিয়তা আবার ভাবনায় পড়ে গেল, এগুলো তো কে দিয়েছে, কিন্তু কে? লেখাটা প্রিন্ট করা, তাই কার লেখা বোঝা যাচ্ছে না। অচেনা ব্যক্তির দেওয়া উপহার নিয়ে ভাবনায় পড়ে গেল সে। জিনিসগুলো তার ভীষণ সুন্দর লেগেছে, তা খুব পছন্দ হয়েছে, কিন্তু কে দিল সেটা সে জানতে পারছে না। অনেক ভাবনা চিন্তা করে নিজের মনকে বুঝিয়ে দিল, কে দিয়েছে সেটা বড় কথা নয়, ভালোবাসা দিয়েছে এটাই বড় কথা। প্রিয়তা ঠিক করলো উপহারগুলোকে অপমান সে করবে না। আজ রাতে মেলায় সে এগুলোই পরে যাবে। প্রিয়তার ড্রেস নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। 20 মিনিট পর গোসল সেরে বের হলো। চুলগুলো ভেজায়নি সে, কারণ এই চুল শুকাতে তার 1 ঘন্টা সময় লাগে। তাই সে ঝামেলায় আর গেল না। মুখ মুছতে মুছতে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। সঙ্গে সঙ্গে নিজের প্রতিবিম্ব দেখে থমকে গেল। ফুল স্লিভ সাদা থ্রি পিসটা তার গায়ের রঙের সঙ্গে একদম মিশে গেছে। নিজের দিকে সে কিছুক্ষণ হতবাক হয়ে তাকিয়ে রইল। তারপর ঘর থেকে বেরিয়ে এসে হাঁটু অবধি লতানো চুলগুলো হালকা কার্ল করে নিয়ে মাঝ বরাবর সিঁথি কেটে খুলে রাখলো। নীল চোখে হালকা কাজল দিল। পদ্মের মতো লাল টকটকে ঠোঁটে ডার্ক শেডের ওয়াটারপ্রুফ লিপস্টিক দিল। ঠোঁটে সামান্য ব্লাশার লাগালো। গালে ওপরে একটু হাইলাইটারও দিল। 2 হাতে সাদা রঙের চুড়িগুলো সমানভাবে ভাগ করে নিয়ে পরল। হীরার চেনটা পরল। 2 ভ্রুর মাঝ বরাবর একটা ছোট্ট সাদা পাথরের টিপ পরল। এটাই তার ফাইনাল লুক। সে নিজেকে আয়নায় একবার ভালো করে দেখে নিল। মনে মনে বলল, খারাপ লাগছে না, বেশ ভালোই লাগছে। তারপর নিজের ফেভারিট সাদা রঙের হিলটা পরে ঘর থেকে বেরিয়ে গেল। ওকে কেমন লাগছে সেটা বলুন তো, আপনারা বুঝে নেবেন। সন্ধ্যা 5:50। ধীরে ধীরে সব মেয়েরা নিচে নামছে। সবাইকে পরীর মতো সুন্দর লাগছে। ইনায়ার চিত্রা ম্যাচিং ল্যাভেন্ডারের রঙের ফুল স্লিভ থ্রি পিস পরেছে। সবাই প্রায় একইভাবে সেজেছে, শুধু পোশাকের পার্থক্য। পূর্ণতা পেয়েছে একটা এক্সপেন্সিভ কালো রঙের লং গাউন, চোখে কাজল আর ঠোঁটে ডার্ক মেরুন রঙের লিপস্টিক দিয়েছে। কোমর অবধি স্ট্রেট করা চুলগুলো ছেড়ে রেখেছে।
আজ নিশ্চয়ই রাজার রাগিনীর রূপে পাগল হয়ে যাবে। পরিণীতা পেস্টাল কালারের ফুল স্লিভ থ্রি পিস পরেছে, কোমর অবধি রিবার্নিং করা চুলগুলো খুলে রাখা, গাঢ় বাদামি রঙের চোখে হালকা কাজল আর ঠোঁটে হালকা লিপস্টিক দিয়েছে। হাতে অ্যাপ্রন খচিত কালো বেল্টের স্মার্ট ওয়াচ, আর সৌন্দর্য যেন আলাদাই মায়াময় দ্যুতি ছড়াচ্ছে। সত্যিই যেন স্বর্গের পরী। সবই মুগ্ধ হয়ে প্রিয়তার দিকে তাকিয়ে আছে। প্রিয়তা বেশ বিব্রত ও বিরক্ত। ইনামে এসে তার পেশে কানে কানে বলল, ননদিনী, আমি যদি ছেলে হতাম তাহলে যেভাবে হোক তোমাকে নিয়ে পালিয়ে যেতাম। পালাতে রাজি না হলে তুলে নিয়ে যেতাম, তবু তোমাকে পেয়েই ছাড়তাম। তোমাকে না পেলে জীবনটাই বৃথা। ইনায়া আবার বলল, সত্যি বলছি, তোকে জড়িয়ে ধরে কয়েকটা খুশি খুশি চুমু খেতে মন চাইছে। প্রিয়তার মুখ কুচকে বলল, চুপ কর বেদব, নিজে জামাইকে গিয়ে খা। ইনায়া সঙ্গে সঙ্গে উত্তর দিল, তোর বলার অপেক্ষায় আছি আমি, বসে নেই। ওটা আমার কবেই খাওয়া হয়ে গেছে। প্রিয়তা অবাক হয়ে চোখ বড় বড় করে তাকালো। ইনায়া জিভ কাটলো। প্রিয়তা ধমক দিয়ে বলল, কাকে কি বলছিস, একটু লজ্জা কর, সে আমার আপন বড় ভাই। ইনায়া মুখ বাঁকিয়ে বলল, তো আমিও তো তোর বেস্ট ফ্রেন্ড, সেদিকে থেকে আমার জামাই তোর দুলাভাই হয়। প্রিয়তা বিরক্ত হলো। পরিণীতা প্রিয়তার মাথায় হাত বুলিয়ে বলল, খুব সুন্দর লাগছে তোকে বোন। অন্যরাও প্রশংসা করলো। প্রিয়তা লজ্জাই পেল। 5:59 একে একে তরুণ শিকদার হাজির হতে লাগলো। পরপর রাজ, প্রীতম, সাদাব, প্রেম, সমুদ্র আর অনন্য একে একে সকলেই এসে হাজির হলো ড্রয়িং রুমে। প্রীতম কালো ফর্মাল শার্টের সঙ্গে ম্যাচিং কালারের ফর্মাল প্যান্ট পরেছে। সুটাম দেহ, শার্টটা আঁটোসাঁটো হয়ে চিপকে আছে। পেটানো দেহের পেশিগুলো শার্টের হাতায় টান টান হয়ে আছে, ফুল ফেপে। তবে তার সবচেয়ে আকর্ষণীয় হচ্ছে তার নীল চোখ। ইনায়াক তো প্রীতমকে দেখে হা হয়ে গেছে। মনে মনে বেশ কয়েকটা ক্রাশ খেয়ে নিয়েছে নিজেই। অহংকার করে বলতো, আহা, আমার জামাইটা কত সুন্দর, সুযোগ পেলে একটা কালো টিপ পরিয়ে দেবো। রাজকে ডার্ক নেভি ব্লু শার্টের সঙ্গে ব্ল্যাক ফর্মাল প্যান্টের সুন্দর সুদর্শন লাগাচ্ছে। যদিও পূর্ণতা তাকে বিশেষ পাত্তা দিচ্ছে না, সে খুব চাইছে তার নাগিন অন্তত একবার তার দিকে তাকাক, কিন্তু পূর্ণতা তো পূর্ণতাই, ওকে 2 পয়সারও পাত্তা দিচ্ছে না। অথচ সে তার নাগিনকে প্রথম দেখাতেই বিশাল বড় ক্রাশ খেয়ে বসেছে। প্রেম অফ হোয়াইট শার্টের ফর্মাল প্যান্টের সঙ্গে কালো ফর্মাল প্যান্ট পরেছে। চিরাচরিত চশমাটা তার ব্যক্তিত্ব ভিন্ন মাত্রায় এনে দিয়েছে। সেটা সেট করে চুলের কয়েকটা আলগোছের সামনে পড়ে এসেছে। এক কথায় প্রেমকে পুরো চকলেট বয় লাগছে। চিত্রাত্র বেহুশ হওয়ার উপক্রম, চোখ সরাতেই পারছে না। প্রেমে তো সে কবেই পড়ে গেছে, এবার মনে হয় কোমরটাও ভাঙলো। সাদাবকে ধূসর রঙের ফর্মাল শার্ট আর কালো ফর্মাল প্যান্টের ভীষণ সুন্দর লাগছে। সে তার ফুলপরির ওপর থেকে এক মুহূর্তের জন্য নজর সরাতে পারছে না। মনে মনে ভাবছে, আমার বইটা এত সুন্দর কেন, অন্যদের নজর লেগে যাবে না। অন্যদিকে অরণ্য আর সমুদ্র স্টাইলিশ শেড চেক কালারের শার্ট পরেছে। সাদাব, প্রেম আর রাজ প্রথমের মতো পরিপূর্ণ পুরুষের ছাপ তাদের মধ্যে নেই, বরং কিছুটা ছেলে ছেলে ভাবই রয়ে গেছে। প্রিয়তা প্রীতমের কাছে গিয়ে তার হাত ধরে নরম কণ্ঠে জিজ্ঞাসা করল, ভাইয়া, আমাকে কেমন লাগছে? প্রীতম কিছু বলতে যাবে, ঠিক তখনই রাজ কথা কেড়ে নিয়ে বলল, ইস, কি বৃষ্টি লাগছে আপা। শুধু আমাদের কেন, অন্যদেরও দেখা, ভয়ে তারা পালাবে। অরণ্য তাল মিলিয়ে বলল, একদম ঠিক বলেছ শেষদা। প্রেম ভাবুক কণ্ঠে বলল, তোরে দেখে তালগাছে সুন্দরই লাগতেছে। সমুদ্র তো এক কাঠি ওপরে। সে ফোন বের করে একটা কার্টুন শাকচুনি ছবি দেখিয়ে বলল, দেখ, তোকে ঠিক একই রকম দেখাচ্ছে। প্রেম আবার বলল, যা বোন, এসব পাল্টে আয়, আমরা মানুষকে ভয় দেখানোর ব্যবসা করি না। রাজ মাথা নেড়ে সাই দিয়ে জানালো, আমরা চাই না আমাদের বোনকে দেখে বাইরের কেউ পটুস তুলুক। সবাই হেসে উঠল। প্রিয়তার মুখটা দেখার মতো হলো। সে অসহায় প্রীতমের দিকে তাকালো, যেন বলতে চাইছে, ওরা কি সব সত্যি বলছে ভাইয়া? পৃথক ধমক দিয়ে বলল, আমার বোনকে কেউ একদম বিরক্ত করবি না, আমার বোনকে প্রিন্সেসের মতো লাগছে। বিশেষ না হলে মা বাবাকে জিজ্ঞাসা করে আয় যা। প্রিয়তার মুখে হাসি ফুটল। সে ভাইয়ের ভেঙচি কাটলো। ঠিক তখনই তন্ময় ধীরাধীরে আর প্রেরণায় এসে দাঁড়ালো। তন্ময়কে আজ বড্ড কিউট লাগছে। ওকে দেখে রাজ যেন খুশি হলো। খ্যাপানোর জন্য রাজ মুখ হাঁ করতেই প্রথমে একবার ধমক দিয়ে বলল, একটাও বাজে কথা মুখ দিয়ে বের করবি না। রাজ তৎক্ষণাৎ মুখ বন্ধ করে নিল। অরণ্য আর সমুদ্র প্রেমও মুখ চুলকাচ্ছে কিছু বলার জন্য। তন্ময় শয়তানি হাসিতে বলল, এবার কিছু বলে দেখাও। ওরা 4 ভাই কটমট করে তাকালো, যার অর্থ তোকে পেলে দেখে নেব।
দোতলার রেলিংয়ে দাঁড়িয়ে এতক্ষণ ধরে সব দেখছিল প্রণয়। তার চোখ স্থির হয়ে আছে এক শুভ্র সুন্দরী রমণীর ওপর। সে বিড়বিড় করে বলল, এত সুন্দর করে কেন সেজেছ রক্তজবা? কার জন্য সেজেছ? কাকে দেখাতে চাও? আমি চাই না অন্য কেউ তোকে দেখে মুগ্ধ হোক। তুমি যেও না রক্তজবা, প্লিজ যেও না। প্রীতম বলল, সবাই তো চলে এসেছে, তাহলে গাড়ি বের করছি। প্রীতম এগোতেই তন্ময় তাকে থামিয়ে দিয়ে বলল, দাঁড়াও সেজু দাদান, মেজু দাদান, আমি এখনই আসছি। বলে সে সিঁড়ি বেয়ে দ্রুত উপরে গেল। সবাই বিরক্ত হলো। রাজ মৃদু কণ্ঠে বলল, কুমড়া পটাশ। পর্বটা এখানে শেষ হয়ে গেছে। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। আসছি আজকে, ধন্যবাদ।